প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত, দাবি গালিবাফের। লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা। যুদ্ধবিরতি বজায় থাকলেও পরাজয় মানতে পারছে না ভারত, বলছেন ইসহাক দার। ইরানি হামলার পর মার্কিন ঘাঁটিতে ক্ষয়ক্ষতি দেখা গেল স্যাটেলাইট ছবিতে। যুক্তরাষ্ট্রকে ভয় না পাওয়া ইয়েমেনের হুথি আনসারুল্লাহ কারা, কিভাবে তারা এত অস্ত্র পায়? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইরানের সঙ্গে যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত, দাবি গালিবাফের। তেল আবিব ও তেহরানের সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এ দাবি করেন। ইরানের IRIB-1 টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ইসরায়েলি নিরাপত্তা গবেষণা কেন্দ্র জানিয়েছে তাদের আহতের সংখ্যা ৩৫২০ জন। এই হিসেব অনুযায়ী কমপক্ষে ৫০০ জন নিহত হওয়ার কথা। প্রকৃতপক্ষে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারিভাবে জানানো সংখ্যার চেয়ে অনেক বেশি ছিল। যুদ্ধবিরতির প্রেক্ষাপট নিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন বন্ধ হয়েছে মূলত তাদের ব্যর্থতার কারণে, কোনোরকম নমনীয় মনোভাবের কারণে নয়। তিনি জোর দিয়ে বলেন, স্থল ও আকাশে ইরানের নিয়ন্ত্রণই ছিল ইসরায়েলের ব্যর্থতার অন্যতম কারণ। তার ভাষায়, আমরা ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা কেন্দ্রগুলো অকার্যকর করে দিয়েছি। ইরানের স্পিকার জানান, যুদ্ধের শেষ দিকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতার হার ছিল ৯০%-এরও বেশি, যার ফলে ইসরায়েলের প্রধান সামরিক ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলো অচল হয়ে পড়ে। গালিবাফ দাবি করেন, ইরানের লক্ষ্যবস্তুর ওপর ছিল পূর্ণ নিয়ন্ত্রণ, যার ফলে ইসরায়েল যুদ্ধবিরতির পথ বেছে নিতে বাধ্য হয়। তার কথা, ইরান কেবল ইসরায়েলের বিরুদ্ধেই লড়েনি, বরং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ও পশ্চিমা শক্তির বিরুদ্ধেও প্রতিরোধ করেছে। এই সময় তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হামলার জন্য ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধকালীন আলোচনার ভেতরে হামলা চালানো যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতিরই বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রসঙ্গে গালিবাফ বলেন, যখন আলোচনা চলছিল তখনই আমেরিকা ইরানে হামলা চালিয়ে তাদের অসৎ উদ্দেশ্য প্রকাশ করেছে। তিনি জোর দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিই কূটনৈতিক সমাধান চায়, তাহলে তাদের প্রথমেই নিজেদের আগ্রাসন ও প্রতিশ্রুতি ভঙ্গের ব্যাখ্যা দিতে হবে। তার কথায়, আলোচনার মধ্যে আমাদের উপর হামলা চালালো কেন, এই প্রশ্নের উত্তর আমেরিকাকে দিতেই হবে। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র সত্যিই সৎ হয়, তাহলে সাম্প্রতিক হামলায় যে ক্ষতি করেছে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। সূত্র পার্স টুডে। লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা। দক্ষিণ লেবাননে অতর্কিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এক ব্যক্তি নিহত এবং ৫ জন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা AFP'র। এদিকে ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে অস্ত্র পাচারে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে মাসব্যাপী যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে এই হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি ড্রোন হামলায় নাবা তিয়েহ জেলার আল নুমাইরিয়ার কাছে একটি গাড়িতে এক ব্যক্তি নিহত এবং ৫ জন আহত হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা মোহাম্মদ শোয়েবকে হত্যা করেছে, যার বিরুদ্ধে লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরে অস্ত্র পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে। গত ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির ফলে হিজবুল্লাহর সঙ্গে ১ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটে ইসরায়েলের। তবে ইসরায়েলি হামলায় গোষ্ঠীটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে, বিশেষ করে দক্ষিণে, ইসরায়েল নিয়মিত হামলা চালিয়ে আসছে। শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, তিনি ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে ইচ্ছুক, তবে সম্পর্ক স্বাভাবিকীকরণ বর্তমানে লেবাননের পররাষ্ট্র নীতির অংশ নয়। যুদ্ধবিরতি বজায় থাকলেও পরাজয় মানতে পারছে না ভারত, বলছেন ইসহাক দার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শুক্রবার বলেছেন, পাকিস্তান ভারতের মধ্যে সামরিক পর্যায়ের যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে, তবে সাম্প্রতিক সংঘর্ষের ফল মেনে নিতে হিমশিম খাচ্ছে ভারতের রাজনৈতিক নেতৃত্ব। শুক্রবার ১১ জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। শুক্রবার কুয়ালালামপুরে আসিয়ান ফোরামের ফাঁকে পাকিস্তান হাইকমিশনের এক অনুষ্ঠানে দার বলেন, পাকিস্তান ভারত সামরিক যুদ্ধবিরতি ঠিক মতো চলছে, কিন্তু ভারতের রাজনৈতিক নেতৃত্ব তা মেনে নিতে পারছে না। তিনি বলেন, যুদ্ধ শুরু করেছিল ভারত আর শেষ করেছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে। সকাল ৮:১৫ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন করে জানিয়েছিলেন যে ভারত যুদ্ধবিরতি চায়। দার জানান, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ানুম মারসুস নামে বড় পরিসরে সামরিক অভিযান চালিয়ে একাধিক ভারতীয় সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে। তিনি দাবি করেন, এই সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনী ভারতের ৬টি যুদ্ধবিমান, যার মধ্যে ৪টি রাফাল জেট রয়েছে, ভূপাতিতও করেছে। ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরাম মন্ত্রী পর্যায়ের বৈঠকে
বৈঠকে অংশগ্রহণকালে দার ভারতের সিন্ধু পানি চুক্তি বাতিলের সিদ্ধান্তকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, ভারত পাকিস্তানের পানি থামাতে বা দিক পরিবর্তন করতে পারবে না। নয়াদিল্লি ক্রমেই বৈশ্বিক পর্যায়ে একঘরে হয়ে পড়ছে। তাদের আগ্রাসী নীতির কারণে ভারত আন্তর্জাতিক মঞ্চে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অর্থনৈতিক অগ্রগতি প্রসঙ্গে দার বলেন, কঠিন পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তান অর্থনৈতিকভাবে উন্নয়ন করেছে। এখন আমাদের লক্ষ্য পাকিস্তানকে G20-তে অন্তর্ভুক্ত করা। এর আগে শুক্রবার দার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন। দার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আসিয়ানের সভাপতি হিসেবে মালয়েশিয়ার নেতৃত্বের প্রশংসা করেন। ইরানি হামলার পর মার্কিন ঘাঁটিতে ক্ষয়ক্ষতি দেখা গেল স্যাটেলাইট ছবিতে। গত মাসে ইরানের প্রতিশোধমূলক হামলার পর কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষতির প্রমাণ মিলেছে নতুন স্যাটেলাইট ছবিতে। এটি অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটিটি অক্ষত থাকা ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত। শুক্রবার 11 জুলাই অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে, ইরানে হামলা মার্কিনীদের নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি জিওড্যাসিক গম্বুজ আবাসন সরঞ্জামকে আঘাত করেছে। অনুসন্ধানে বলা হয়েছে, স্যাটেলাইট ছবিগুলোতে 23 জুন সকালে ইরানের প্রতিশোধের দিন জিওড্যাসিক গম্বুজটি অক্ষত অবস্থায় দেখানো হয়, কিন্তু 25 জুনের পরবর্তী চিত্রগুলোতে গম্বুজটি সম্পূর্ণ অদৃশ্য দেখা যায়। দৃশ্যমান পোড়া চিহ্ন এবং সংলগ্ন একটি ভবনের কিছু ক্ষতিও হয়েছে, এপির প্রতিবেদন বলছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কাতারি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উভয় সরকারের পক্ষ থেকে ঘটনাটি প্রকাশ্যে স্বীকারও করা হয়নি। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ট্রাম্প দ্রুত ওয়াশিংটন এবং তেল আবিবের পক্ষে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা দেন, যা এখনও বহাল রয়েছে। যুক্তরাষ্ট্রকে ভয় না পাওয়া ইয়েমেনের হুথি আনসারুল্লাহ কারা? কিভাবে তারা এত অস্ত্র পায়? সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি আনসারুল্লাহর হামলায় লোহিত সাগরে 2টি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় 10 জনকে উদ্ধার করা হলেও নিহত হয়েছেন অন্তত 3 জন। 2023 সালে নভেম্বর থেকে এখনো পর্যন্ত প্রায় 70টি বাণিজ্যিক জাহাজের উপর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌকা দিয়ে হামলা চালিয়েছে তারা। 4টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে, একটি জাহাজ দখল এবং অন্তত 7 জন ক্রুকে হত্যা করা হয়েছে। হুথিরা মূলত ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী। তারা গাজার হামাস ও লেবাননের হিজবুল্লাহর মতো ইসরায়েল বিরোধী অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের অংশ। ইয়েমেনের সংখ্যালঘু শিয়া মুসলিম জায়দিদের পক্ষে কথা বলা সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী হুথি আনসারুল্লাহ। তাদের দাবি, ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষর অংশ তারা। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও বৃহত্তর পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে দাঁড়ানো এই অক্ষে হামাস ও হিজবুল্লাহর মতো মধ্যপ্রাচ্যের আরও সশস্ত্র গোষ্ঠী রয়েছে। আনুষ্ঠানিকভাবে তারা আনসারুল্লাহ আল্লাহর পক্ষ নামে পরিচিত। 90-এর দশকে জন্ম নেওয়া গোষ্ঠীটির নাম এসেছে তাদের প্রয়াত প্রতিষ্ঠাতা হোসেন আল হুথির নাম থেকে। তার ভাই আব্দুল মালিক আল হুথি তাদের বর্তমান নেতা। 2000 সালের শুরুর দিকে হুথিরা ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের বিরুদ্ধে একের পর এক বিদ্রোহ করে। তারা দেশটির উত্তরাঞ্চলে নিজেদের এলাকায় সালেহের কর্তৃত্ববাদী শাসনের বাইরে আরও স্বায়ত্তশাসন চাইছিল। 2011 সালের আরব বসন্তের সময় হওয়া গণবিক্ষোভ প্রেসিডেন্ট সালেহকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে। সে সময় তার ডেপুটি আবদার রাব্বু মানসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। হাদির শাসনকালে হুথিরা ক্ষমতাচ্যুত সালে ও তার অনুগত নিরাপত্তা বাহিনীর সাথে জোট গঠন করে এবং উত্তরাঞ্চলের সাদা প্রদেশের নিয়ন্ত্রণ নেয় এবং রাজধানী সানা দখল করে। 2015 সালে হুথিরা পশ্চিম ইয়েমেনের একটি বড় অংশ দখল করে এবং প্রেসিডেন্টকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে। প্রতিবেশী সৌদি আরবের শঙ্কা ছিল যে হুথিরা পুরো ইয়েমেন দখল করে একে ইরানের প্রভাবাধীন রাষ্ট্রে পরিণত করবে। এই কারণে আরব দেশগুলোর জোট গঠন করে সৌদি আরব ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ করে। কিন্তু বহু বছরের বিমান হামলা ও স্থলযুদ্ধ সত্ত্বেও অধিকৃত অধিকাংশ এলাকা থেকে হুথিদের সরানো যায়নি। বর্তমানে সৌদি আরব হুথিদের সাথে একটি শান্তি চুক্তির চেষ্টা করছে, আর 2022 সালের এপ্রিল থেকে জাতিসংঘের মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতি কার্যকর রয়েছে। আন্তর্জাতিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত 1,60,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 40 লক্ষেরও বেশি মানুষ। হুথিদের সাহায্য করে কারা? কিভাবে অস্ত্র পায় তারা? যুক্তরাষ্ট্র বলছে জাহাজে হামলা চালাতে হুথিদের সহায়তা করেছে ইরান, তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দাবি, ইয়েমেনের গৃহযুদ্ধের সময় জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান হুথিদের কাছে ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল সহ নানা ধরনের অস্ত্র পাচার করেছে। তারা বলছে সৌদি আরব ও দেশটির মিত্র সংযুক্ত আরব আমিরাতের উপর হামলায় এ ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। হুথিদের কাছে অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে ইরান। দেশটির দাবি, কেবল রাজনৈতিকভাবে তারা হুথিদের সমর্থন করে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর এলিজাবেথ কেন্ডাল বলছেন, ইরানি অস্ত্র প্রশিক্ষণ এবং গোয়েন্দা সহায়তা ছাড়া হুথিরা এই পর্যায়ের কাজ করতে পারত না। তবে হুথিদের উপর ইরানের সরাসরি নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। ইতালিয়ান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজের মতে, ইরান ইয়েমেনের ড্রোন তৈরির কারখানা গড়ে তুলতে হুথিদের সহায়তা করেছে। হুথিরা লেবাননের ইসলামপন্থী গোষ্ঠী হিজবুল্লাহর কাছ থেকেও মাসকরিক পরামর্শ ও সহায়তা
সহায়তা পেয়েছে বলে জানিয়েছে ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমির যুক্তরাষ্ট্রভিত্তিক কম্ব্যাটিং টেরোরিজম সেন্টার। ইসরায়েলের উপর বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাবে 2015 সালের জুলাই মাসে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা চালায়। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পাল্টা জবাবে 2023 সালের নভেম্বর থেকে হুথিরা ইসরায়েলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে। অবশ্য থেকেই নভেম্বর থেকে ইয়েমেন উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজেও হামলা চালাতে শুরু করে হুথিরা। 2024 সালের মার্চে হুথিদের এক ক্ষেপণাস্ত্র হামলায় বার্বাডোসের পতাকাবাহী কার্গো জাহাজ ট্রু কনফিডেন্সের 3 জন ক্রু নিহত হন। গোষ্ঠীদের দাবি, কেবল ইসরায়েলি মালিকানা পতাকাবাহী বা পরিচালিত অথবা ইসরায়েলের বন্দরের দিকে যাচ্ছে বলে মনে করা জাহাজগুলোকেই তারা টার্গেট করে। তবে হামলা চালানো অনেক জাহাজের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। 2024 সালের সেপ্টেম্বরে অঞ্চলের মার্কিন জাহাজের উপর হুথিরা জটিল হামলা চালায় বলে জানায় দেশটির নৌবাহিনী। হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও উত্তর পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করে। এর মধ্যে লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলও রয়েছে। এই অঞ্চলগুলোতে ইয়েমেনের বেশিরভাগ মানুষ বসবাস করে। কর ডাকায় ও মুদ্রা ছাপিয়ে সেখানে হুথিরা একটি ডিফেক্টো সরকার পরিচালনা করে। ইয়েমেনের ইন্টারন্যাশনাল স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলের বন্দর নগরী এডেনে অবস্থান করছে। তথ্যসূত্র বিবিসি বাংলা।